আপনারা এই মুহূর্তে আমার হাতে যে স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটেলের সদ্য লঞ্চ হওয়া আইটেল ভিশন 5। এই স্মার্টফোনটি থেকে আপনারা একটু গেস করুন তো যে প্রাইস কত হতে পারে। আপনারা কমেন্ট করে জানান, আর 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমি আবার আপনাদের সাথে আসছি, আর আপনারা একটু মিলিয়ে নেবেন যে আসলে এর প্রাইসটা আপনারা কতখানি গেস করতে পারছেন। অলরাইট, আমরা চলে আসলাম। এই ফোনটির 332 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 10,190 টাকা। এটাকে আপনি 10,000 টাকায় ধরতে পারেন। এছাড়াও এর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 464, যার প্রাইস ধরা হয়েছে 11,490 টাকা, 11,500 টাকা। সো এই 11,500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আইটেল আমাদেরকে প্রোভাইড করছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা অনেকটাই সারপ্রাইজ করার মতো। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি রয়েছে, সেই সাথে ফোনটি 6.6 ইঞ্চির বিশাল ডিসপ্লেও রয়েছে। তাছাড়া যদি ফোনটির র্যাম এবং রম ভেরিয়েন্টের কথা বলি, তাহলে কিন্তু 11,500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে 464 ভেরিয়েন্ট এই মুহূর্তে মার্কেটে খুব একটা দেখতে পাওয়া যায় না। সেটাও কিন্তু এই ফোনের একটা অন্যতম হাইলাইটেড পয়েন্ট। বাই দ্য ওয়ে, এতক্ষণ তো ফোনটির ভালো দিকের কথা বললাম, এছাড়াও কিন্তু ফোনটির কিছু দুর্বল দিকও রয়েছে, যেটা আমি ফুল রিভিউ আপনাদের সাথে আলোচনা করব। এখন শুরু করব ফোনটির আনবক্সিং। ফোনটির বক্স কন্টেন্টে ডিভাইসটি ছাড়াও থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি কেবল এবং একটি হার্ড ব্যাক কভার। গুড নিউজ এই যে এবার তারা বক্সে দিয়ে দিয়েছে একটি ইয়ারফোন। আইটেল ফোনের একটি অন্যতম ফোকাসিং পয়েন্ট হচ্ছে এর ডিজাইন। ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আউটস্ট্যান্ডিং লুক। অ্যাট এ গ্লান্স যে কেউ দেখে বিশ্বাস করতে চাইবে না যে এটা 10,000 টাকা প্রাইস রেঞ্জের কোনো ফোন। পিছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট দেওয়া হয়েছে, যেটি ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট একটা লুক দেয়। এর রিয়ার পার্টের একটি অন্যতম আকর্ষণ হতে পারে এর ক্যামেরা মডেল, যেটি দেখে হয়তো অনেকে বিশ্বাসই করতে চাইবে না যে এইটা লোয়ার বাজেট বা অ্যান্টি লেভেলে কোনো স্মার্টফোন। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি স্মার্টফোনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ওয়াইড এবং থিকনেস। এই ফোনটা এতটাই লাইট ওয়েট, মানে হালকা পাতলা, যে আমি বক্স থেকে বের করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এটার ভিতর কি কোনো ব্যাটারি আছে নাকি ব্যাটারি নেই, মানে এমনই হালকা পাতলা। ফোনটি কিন্তু বেশ কম্প্যাক্ট, যার ফলে কিন্তু ফোনটিকে হাতে নিয়ে ফিলই করবেন না যে আপনি হাতে কিছু একটা ধরে আছেন। এক হাতেও আপনি কিন্তু খুব ইজিলি এটাকে অপারেট করতে পারবেন। যদিও ফোনটির সাইজই কিছুটা বড়, তারপরে হচ্ছে ওয়াইড ডিস্ট্রিবিউশনের কারণে কিন্তু ফোনটি যথেষ্ট পাতলা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার পরও। আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যারা অ্যান্টি লেভেলের স্মার্টফোন ইউজ করে থাকে তারা কিন্তু মোটা এবং ভারী ফোন মোটেও পছন্দ করে না। সেই তুলনায় কিন্তু এইটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ইউ-শেপ নচযুক্ত একটি ডিসপ্লে। ফোনটির উপর দিকে কিছুই থাকছে না, এখানে একদম ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। নিচের দিকে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট। আমার কাছে মনে হয় যে 10,000 টাকা প্রাইস রেঞ্জের উপরে স্মার্টফোনগুলোতে এখন মাইক্রো ইউএসবি পোর্টটা তুলে দেওয়া উচিত। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্পিকার রয়েছে। এর স্পিকারের কোয়ালিটি আমি বলবো যে অ্যাভারেজ আছে, তবে এখানে 80%-এর বেশি ভলিউম চলে গেলে ডিস্টরশনে দেখা পাবেন। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। রিয়ার পার্টে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলকিং স্পিড কিছুটা ডিলে মনে হতে পারে। বস্তুতপক্ষে এটা অনেকটাই হয়েছে অ্যানিমেশন ডিলের কারণে। তবে এটা নিয়ে কথা বলার কিছুই নেই, কারণ 10,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, এটাই অনেক কিছু। রিয়ার পার্টে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন কিছুটা উঁচুতে বলে মনে হয়েছে। ডিসপ্লে হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি অনলি HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, অর্থাৎ এর রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, যা স্ক্রিন টু বডি রেশিও 81.2%। এর ডিসপ্লেটার সাইজে কিন্তু বেশ বড়, যার ফলে ফেসবুকিং, ইউটিউবিং বা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এছাড়াও যদি আপনি ভিডিও কল বা আদার্স কাজে ইউজ করতে চান, সেখানেও কিন্তু আপনি বড় ডিসপ্লে হওয়ার কারণে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও এর কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। এতে টাচ লেকেন্সি বা কালার শিফটি জনিত তেমন কোনো ইস্যুই আমার চোখে পড়েনি। এই বাজেটে অনেক স্মার্টফোনে কিন্তু ভিউ অ্যাঙ্গেল জনিত সমস্যা থাকে, যার ফলে এটাকে বেশ খুঁটিয়ে আমি ভালো করে দেখেছি, ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো সমস্যা এই ডিসপ্লেতে একদমই নেই। আউটডোর ভিজিবিলিটির কথা বলতে গেলে এই ফোনটাকে ডিরেক্ট সানলাইটে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য, যেটা এই বাজেটের স্মার্টফোনের জন্য একটা কমন ব্যাপারই বলা যায়। তবে শেডো এরিয়াতে এই প্রবলেমটা আপনি একদমই ফেস করবেন না। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ইউনিএসইউ SC9860A, যেটি 28nm আর্কিটেকচারের বিল্ড করা একটি Octa-Core CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে PowerVR GE8322। এটি একদমই অ্যান্টি লেভেলের একটি চিপসেট। এ দিয়ে রেগুলার যেসব কাজ রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই করতে পারছিলাম, লাইক এস ফেসবুকিং, ইউটিউবিং বা ছোটোখাটো গেম খেলা, সব কিছু কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই চিপসেট। এ দিয়ে হেভি গেমগুলো খেলার চেষ্টা না করাই ভালো। ফ্রি ফায়ার লোয়ার সেটিংসে প্লে করতে পারলেও র্যাম এবং রম দখল করার কারণে আপনার ফোনের পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে। তবে এই ক্ষেত্রে ছোটোখাটো গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন, যেমন ট্রাফিক রিডার, ফ্রুট নিনজা বা ক্যান্ডি ক্রাশের মতো গেম যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবেন। ফোনটি রান করছে Itel OS 8.6-এ।
যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। আমার কাছে এই জিনিসটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে যে এন্ট্রি লেভেলে একটা স্মার্টফোনে তারা অ্যান্ড্রয়েড 12 দিয়েছে। যদিও এখন এন্ট্রি লেভেলে অনেক স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করছে, সেই হিসাবে কিন্তু এটা একটা বড়সড় আপগ্রেড বলা যায়। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, 3GB র্যামের যে ফোনটা রয়েছে এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে কম র্যাম এবং রম ভেরিয়েন্টের ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয় যাতে ফোনের পারফরমেন্স একটু বেটার দেয়। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা 3GB ফোন ইউজ করেন বা 3GB ফোন যদি কিনেন, তবে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই হেভি অ্যাপসগুলোর লাইট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন ফেসবুকের একটা লাইট ভার্সন রয়েছে, মেসেঞ্জারের লাইট ভার্সন রয়েছে, তারপর হচ্ছে ইউটিউবেরও কিন্তু একটা লাইট ভার্সন রয়েছে। আপনারা যদি এই লাইট ভার্সনগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে লং টাইম পর্যন্ত বেটার পারফরমেন্স পাবেন। আমার হাতের ফোনটি 4GB র্যাম এবং 64GB রম। এর থেকে আসলে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম যতটা ফাস্ট আশা করেছিলাম ততটা কিন্তু পাইনি। এর ইউআই একটা লেগি ভাব আছে, যেটা আশা করছি নেক্সট কোনো আপডেটে হয়তোবা ফিক্স হয়ে যাবে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ। 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর থেকে চলনসই ছবি পেয়েছি। এআই মোড অন থাকলে ছবিকে একটু বেশি এনহ্যান্স করে তোলে, যা হয়তো দেখতে ভালোই লাগে। ছবিতে কিছুটা শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি আছে, যা হয়তো এই 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে এর থেকে বেশি আশাও করা যায় না। পোর্ট্রেট মোডে তোলা ছবির সাবজেক্ট সেপারেশন একেবারেই পারফেক্ট ছিল না, তারপরে হয়তোবা আমরা আশা করছি যে নেক্সট কোনো আপডেটে হয়তোবা এই সমস্যাটা কিছুটা হলেও সলভ হবে। লো লাইটের যে ছবি পেয়েছি সেগুলো বাজেট হিসেবে এভারেজই ধরবো, তবে আমার কাছে মনে হয় যে এখানে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সেলফি ক্যামেরার ছবিগুলোকে অ্যাজ ইউজুয়ালি বলবো, যার কিছু স্যাম্পল দেখাচ্ছি, আপনারা নিজেরাই একটু দেখে নিতে পারেন। সো ফোনের সেলফি ক্যামেরা থেকেও অ্যাজ ইউজুয়াল ছবি পেয়েছি, তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যে স্ক্রিন টোনকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার যে টেন্ডেন্সি ম্যাক্সিমাম স্মার্টফোনই থাকে, এখানে কিন্তু তেমনটা ছিল না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে ন্যাচারাল ছবি প্রোভাইড করছিল। ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড বা হিটিং ইস্যু, আমি সব কিছু খুব কেয়ারফুলি টেস্ট করেছি, আসলে কোনো ধরনের প্রবলেম খুঁজে পাইনি। স্পেশালি আমি এর হিটিং ইস্যুটা নিয়ে একটু বেশি ওরিড ছিলাম, সো সেই দিক থেকেও কিন্তু আমি এটাতে তেমন কোনো ইস্যু খুঁজে পাইনি। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। সত্যি বলতে এই বাজেটের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, এটা আমি আসলে অ্যাকচুয়ালি কল্পনাই করিনি। এখানে হয়তো সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত আশা করতে পারি, বাট এখান থেকে সরাসরি আমরা চলে গিয়েছি 18 ওয়াটের ফাস্ট চার্জারে, যে কারণে মাস্ট বি আইটেলকে থ্যাঙ্কস জানাতেই হচ্ছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি ফুললি স্যাটিসফাই, কারণ এ থেকে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6.5 ঘন্টার বেশি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের প্যারা আছে, এটি তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে। ভিউয়ার্স, এই হচ্ছে আইটেল ভিশন 5 নিয়ে আমার ফুল অবজারভেশন। এবারে যদি ফোনটি কিছু প্লাস পয়েন্টের কথা বলি, তাহলে শুরুতেই মাথায় আসবে এর গর্জিয়াস লুকিং ডিজাইন, যেটা আমরা এই বাজারে খুব একটা প্রত্যাশা করিনি। তারপর আমার কাছে ভালো লেগেছে এই ফোনটি স্টোরেজ ভেরিয়েন্ট 4GB বা 3GB র্যাম, এটা কিন্তু এই বাজারে খুব একটা আমরা দেখতে পাই না, সেই হিসেবে কিন্তু এইখানে যথেষ্ট ভালো করেছে আইটেল। তারপরে ফোনটির ডিসপ্লে সেকশনটাও 6.6 ইঞ্চির একটা বড় ডিসপ্লে থাকছে। তারপর যে জিনিসটা এই ফোনটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিন্তু এই বাজেটে মোটেও প্রত্যাশিত ছিল না। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এই বাজেটে অনেকটা অ্যাজ ইউজুয়ালি বলা যায়। তবে ফোনটির যে বিষয়গুলো আমার কাছে কিছুটা ড্রব্যাক মনে হয়েছে, তার মধ্যে শুরুতেই আসবে হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি, যেখানে আমার কাছে মনে হয় যে আরেকটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল বাজেট হিসাবে। তারপরে হচ্ছে ফোনটির এই যে মাইক্রো ইউএসবি পোর্ট, এটা আমার কাছে মনে হয় যে 10,000 বা 11,500 টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতে এখন তুলে দেওয়া উচিত। এখন অবশ্যই ইউএসবি টাইপ সি প্রোভাইড করা উচিত। সো এখন অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে এক্স্যাক্টলি আপনি কি এই ফোনটাকে এই বাজেটের মধ্যে কেনার জন্য সাজেস্ট করছেন কিনা। আমি যদি সব কিছু বিচার বিশ্লেষণ করে বলি, তাহলে বলবো যে কোনো ফোনই আসলে পারফেক্ট হয় না, সেই হিসাবে আইটেল ভিশন 5ও কিন্তু পারফেক্ট নয়। আর এটা যদি সব মিলে যদি পারফেক্ট হয়ে যেত, তাহলে এটা দামও 15,000 টাকা হয়ে যেত। সো সেই হিসাবে আমি আইটেল ভিশন 5কে এই বাজেটের মধ্যে সাজেস্ট করতেই পারি। সো গাইস, তারপরে মতামত আপনার, ফোনটি কিনবেন নাকি কিনবেন না সে বিষয়ে ডিসিশন নিতে থাকুন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।